আজ আমি নিয়ে এসেছি একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ানের সংস্কৃতির সিলেবাস। এই সংস্কৃতির একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ানে তোমাদের কোন কোন পাঠ্য বিষয়গুলো আছে ও তোমাদের এই যে এই ফার্স্ট সেমিস্টারে একাদশ শ্রেণীর সংস্কৃতির কোয়েশ্চেন প্যাটার্নটা ঠিক কীরকম হবে, আর তোমাদের যে প্রথম অধ্যায় আছে সেই সংস্কৃতের প্রথম অধ্যায় অর্থাৎ গদ্যের থেকে আমি কিছু এমসিকিউ কোয়েশ্চেন উত্তরও নিয়ে এসেছি। তাহলে বন্ধুরা চলো আজকে আমি আমার ভিডিওটা শুরু করে নিই। তোমাদের একাদশ শ্রেণীতে সংস্কৃত সাহিত্যে গদ্য, পদ্য ও দৃশ্যকাব্য এইগুলো আছে। এরপর সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্য ইতিহাস আছে। তারপরে দেখো বৈদিক সাহিত্যে মহাকাব্য ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস আছে। এইগুলো হলো তোমাদের সংস্কৃতের একাদশ শ্রেণীর সিলেবাস। এবার এই সংস্কৃতের সাহিত্যে গদ্যের মধ্যে আছে আমাদের উপমন্য কথা, পদ্যর মধ্যে আছে বর্ষা বর্ণনম, দৃশ্যকাব্যের মধ্যে আছে কৃপণ কপালী, সংস্কৃত ব্যাকরণের মধ্যে আছে সন্ধি, শব্দরূপ, ধাতুরূপ, তারপর প্রত্যয়। বৈদিক জাতীয় মহাকাব্য ও লৌকিক সংস্কৃত সাহিত্যের মধ্যে তোমার রয়েছে বৈদিক সাহিত্য, বাল্মীকি রামায়ণ, সংস্কৃত গল্প সাহিত্য। তাহলে এই যে বিষয়গুলো আমি তোমাদেরকে আজকে বললাম, এই বিষয়গুলো তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ান পরীক্ষায় রয়েছে। তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি, এই যে একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ান পরীক্ষা, এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণটাই হবে এমসিকিউ বেসিকে। এখানে তোমাদের নাম্বার থাকবে 40। এই 40 নাম্বার পরীক্ষা তোমরা যে স্কুলে পড়ছো সেই স্কুলেই তোমরা সেমিস্টার ওয়ান পরীক্ষাটা দেবে। এখানে তোমাদের শুধুমাত্র এমসিকিউ কোয়েশ্চেন থাকবে। তোমাদের সংস্কৃত শিখতে হবে, অ আ ক খ যেরকম তোমরা আগে শিখেছো সেগুলো সবই, অক্ষর পরিচয়টা প্রথমে তোমাদের হতে হবে। তাহলে আজকে আমি তোমাদেরকে এই যে তোমাদের সংস্কৃতে গদ্য উপমন্য কথা আছে, এইটার বিষয়ে তোমাদের আলোচনা করব ও এ থেকে তোমাদের কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর আমি আলোচনা করে দেবো। তাহলে বন্ধুরা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি তোমাদেরকে উপমন্য কথার যে বিষয়বস্তু সেটা সংক্ষেপে আলোচনা করছি। তোমাদের একাদশ শ্রেণীর উপমন্য কথা যে গদ্য বিষয়বস্তুটা রয়েছে পাঠ্য তোমাদের বিষয়টা, এটা নেওয়া হয়েছে বৈশায়ক মহাভারতের আদি পর্বে নির্বাচিত অংশ অবলম্বনে। এই যে পাঠ্য বিষয়টার লেখক, সেই লেখকের সম্পর্ক অর্থাৎ কবি পরিচিতি সম্পর্কে আমি তোমাদের দু চার কথা বলে রাখি। প্রথমেই বলবো উপমন্য কথা শীর্ষক গদ্যাংশটি নেওয়া হয়েছে মহাভারত থেকে। এই মহাভারতের রচয়িতা হলেন কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। সুতরাং উপমন্য কথাটির রচয়িতা অর্থাৎ কবি হলেন কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস বা সংক্ষেপে ব্যাসদেব। তাহলে উপমন্য কথা এই পাঠ্য বিষয়টি রচয়িতা হলেন ব্যাসদেব। এই উপমন্য কথা বিষয়বস্তু বা এর মধ্যে কি আছে, কি নিয়ে লেখা আছে সেটা নিয়ে তোমাদের আমি দু চার কথা বলবো। এরপর আমি তোমাদের এই অধ্যায়টা থেকে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তরও আলোচনা করে দেব। বন্ধুরা অবশ্যই কিন্তু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করোনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে। তাহলে চলো আমি এই উপমন্য কথা বিষয়ে কিছু কথা তোমাদেরকে জানিয়ে রাখি। একদিন ঋষি ধৌম তার এক শিষ্য উপমন্যকে গরুগুলি রক্ষণাবেক্ষণের জন্য আদেশ করলেন। গুরুর আদেশ মতো সে গরুগুলি দেখাশোনা করতে লাগলো আর ভিক্ষা করে জীবন চালাতে লাগলো। কিন্তু গুরু তাকে বেশ হৃষ্টপুষ্ট দেখে তার সমস্ত ভিক্ষান্ন নিয়ে নিতেন। তা সত্ত্বেও কিছুদিন বাদে তাকে একই রকম হৃষ্টপুষ্ট দেখে তার যে বৃত্তির কথা তিনি জিজ্ঞাসা করলেন। উত্তরে উপমন্য প্রথমে বলল সে ভিক্ষান্ন গুরুকে নিবেদন করে আবার ভিক্ষায় খায়। গুরু তা করতেও নিষেধ করলেন। তারপর আবার গুরু তাকে একই রকম স্বাস্থ্যবান দেখে
তার সুস্বাস্থ্যের কারণ জিজ্ঞাসা করলেন। উপমন্য বলল, সে গরুর দুধ খায়। গুরু তখন তাও নিষেধ করলেন। এরপর আবার একই রকম গোলগাল দেখে তার কারণ জিজ্ঞাসা করলেন। উপমন্য বলল, সে বাছুরদের মুখের উদ্গীর্ণ ফেনা খায়। তখন গুরু তাও নিষেধ করলেন, কারণ এতে অন্যের বৃত্তি যে বাধা হয়। অগত্যা সম্পূর্ণ নিরাহার থেকে উপমন্য একদিন খিদের জ্বালায় আকন্দ পাতা খেয়ে নেয়। পাতায় বিষক্রিয়ায় সে অন্ধ হয়ে যায়। এই অবস্থায় ঘুরতে ঘুরতে একদিন সে এক কুয়োর মধ্যে পড়ে যায়। একদিন এদিকে কয়েকদিন গেল, উপমন্য আসছে না দেখে গুরু ধৌম জঙ্গলের মধ্যে গিয়ে তার নাম করে ডাকাডাকি করতে লাগলেন। উপমন্য তা শুনতে পেয়ে উত্তর দিলেন, সে যে আকন্দ পাতা খেয়ে অন্ধ হয়ে ঘুরতে ঘুরতে কুয়োতে পড়ে গেছে। তখন গুরু তাকে অশ্বিনী ভাইদের স্তুতি করতে বললেন। উপমন্য তাদের স্তুতি করলেন। তারা এসে একটা পিঠে খেতে বললেন, কিন্তু উপমন্য সেই পিঠেটা গুরুকে নিবেদন না করে তা খেতে অস্বীকার করল। তখন দেববৈদ্যেরা উপমন্য দৃঢ় গুরু ভক্তিতে সন্তুষ্ট হয়ে তাকে দৃষ্টি দান করলেন এবং সম্পূর্ণ দেব তার কাছে প্রকাশিত হবে এই আশীর্বাদ করলেন। তাহলে বন্ধুরা, এই গেল আমার উপমন্য কথার বিষয়বস্তু। তার মানে তার গুরু যখনই দেখছেন যে ঋষি ধৌম যখনই দেখছেন যে তার শিষ্য উপমন্য, অর্থাৎ ধৌম হচ্ছে গুরু আর উপমন্য হচ্ছে শিষ্য, যখনই হৃষ্টপুষ্ট গোলগাল ভালো শরীর স্বাস্থ্য দেখছে তখনই জিজ্ঞাসা করছে, তুমি কি খাও? গরু দেখতে বলেছে, কাজ দিয়েছে, অথচ সে গরু দেখাশোনা করার পরেও ভিক্ষাবৃত্তি করে খায়। তাকে হৃষ্টপুষ্ট দেখে ভিক্ষা করতে বারণ করে দিল, ভিক্ষাগুলো নিয়ে নিল। তারপরে জিজ্ঞাসা করলো, এত তুমি কেন এরকম চেহারা? তখনও সে বলল, আমি আপনাকে নিবেদন করার পর যেটুকু পাই সেটা খাই। এরপরেও তাকে সেইটাও করতে বারণ করলো। তখন যখন জিজ্ঞাসা করলো, এখনো তুমি হৃষ্টপুষ্ট কেন? তখন বলল, গরুর দুধ খায়, সেটা খেতেও বারণ করে দিল। তারপরে আবার জিজ্ঞাসা করলো, তুমি এতেও কেন হৃষ্টপুষ্ট? তখন সে বলল কি না, বাছুররা যে সমস্ত খাবার খায় উদ্গিন্ন, অর্থাৎ বাছুরদের মুখ দিয়ে যে ফেনাটা বেরোয় খাবার খাওয়ালে চেবানোর পর, সেই ফেনাটা খায়, সেটা খেতেও বাধা দিল। এরকম অবস্থায় আর উপমন্য করবে কি? না খেয়ে অনাহারে ঘুরতে ঘুরতে একদিন খিদের জ্বালা সহ্য করতে না পেরে সে কি করলো, আকন্দ পাতা খেয়ে নিল। আকন্দ পাতা তো বিষক্রিয়া হবেই, সেটা খাওয়ার পর তার চোখ অন্ধ হয়ে গেল, সে গিয়ে কুয়োয় পড়ে গেল। এটার মধ্যে বুঝতে পারছি গুরুর প্রতি তার এত ভক্তি যে গুরুকে সে অমান্য করে না। গুরু যখন যেটা বলে সে তখন সেটাই করে, অর্থাৎ এত মান্যতা সে দেয়, নিজের জীবন পর্যন্ত ত্যাগ করতে পারে। তোমাদের এই একাদশ শ্রেণীর সেমিস্টার 1-এর সংস্কৃতের গদ্যে যে একদম প্রথমেই রয়েছে উপমন্য কথা, সেটা সম্পর্কে আমি তোমাদেরকে আলোচনা করে দিলাম। আশা করছি এই বিষয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা এই বিষয় সম্পর্কে বুঝতে পেরেছ। এবার আমি তোমাদেরকে এই উপমন্য কথা থেকেই কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। সেগুলো তোমরা অবশ্যই মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে বা লিখে নেবে, এতে তোমাদের এগুলো পরীক্ষার সময় কাজে আসবে। তাহলে চলো আমি শুরু করে নিই আমার এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো চটপট। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, উপমন্য কথা গদ্যাংশটি উৎস কি? উৎস হলো মহাভারত। উপমন্য গদ্যাংশটি রচয়িতা কে? রচয়িতা হলেন কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। উপমন্যের গুরুর নাম কি? ধৌম। ঋষি ধৌম উপমন্যকে কি কাজের আদেশ দিয়েছিলেন? গরু রক্ষণাবেক্ষণ। আয়ত শব্দের অর্থ কি? লোহার দাঁত। উপমন্য প্রথমে কিভাবে জীবন ধারণ করতেন? ভিক্ষান্ন খেয়ে। নেক্সট দেখো, গুরু ধৌম উপমন্যর ভোজনের
কোন নিয়ম স্থির করে দিয়েছিলেন প্রথমে গুরুকে নিবেদন? নেক্সট, মৈশার ন্যায্য গুরুবৃত্তি, এখানে কোন গুরুবৃত্তি ন্যায্য নয়? এখানে উত্তর দেখো, আবার ভিক্ষা, অর্থাৎ একবার ভিক্ষা নিবেদন গুরুকে করার পর পূর্ণবার ভিক্ষা নিবেদন। লুদহসি গুরু উপমন্যুকে কেন লুব্ধ বলেছিলেন? পূর্ণবার ভিক্ষা করার জন্য। নেক্সট দেখো, নেক্সট হলো পিবান শব্দের অর্থ কি? পিবান শব্দের অর্থ হলো হৃষ্টপুষ্ট। উপমন্য এক সময় কেবল গরুর দুধ খেয়ে জীবনযাপন করত, কেন? কারণ গুরু তার সব ভিক্ষান্ন নিয়ে নিতেন। নৈত্যান্নযম, এখানে কোন কার্যটি অনার্য বলে নির্দেশ করা হয়েছে? গরুর দুধ খেয়ে জীবন ধারণ করাকে। দুগ্ধপান নিষেধের পর উপমন্যর খাবার কি ছিল? বাছুরে উদ্গীর্ণ দুধের ফেনা। ময়ান অনুজ্ঞাতিমিত, এখানে ময়া শব্দ দ্বারা কাকে বোঝানো হয়েছে? ধৌমকে। নমচক্রে শব্দের লকারটি কি? লকারটি হলো লিট শব্দ। ক্ষুধার্ত হয়ে উপমন্য কি খেয়েছিলেন? আকন্দ পাতা। আকন্দ পাতা খাওয়ার ফল কি হয়েছিল? আকন্দ পাতা খাওয়ার ফলে উপমন্য অন্ধ হয়ে গিয়েছিলেন। অন্ধ হয়ে উপমন্য কোথায় পড়ে গিয়েছিল? অন্ধ হয়ে উপমন্য একটা কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল। তারপর দেখো, বৎ সহিতি, এখানে এসো অর্থবাচক সংস্কৃতে শব্দটি কি? এহি। উপাধ্যায় অন্ধ উপমন্যকে কোন দেবতা স্তুতি করতে বলেছিলেন? অশ্বিনীদয়। কোন দেবতাকে দেবতাদের বৈদ্য বলা হয়? অশ্বিনীদয়। অশ্বিনীদয় উপমন্যুকে কি খেতে অনুরোধ করলেন? পিঠে। উপমন্যু অশ্বিনী দেবতা স্তুতি করার কি উদ্দেশ্য ছিল? অন্ধত্ব দূর করা। উপমন্যু অশ্বিনীদের দেওয়া পিঠে প্রথমে কাকে নিবেদন করতে চাইল? গুরুকে। শ্রেয়সা বা অর্থসিত, এখানে লাভ করবে। অর্থবাচক সংস্কৃত শব্দটি হলো অব্যয়শসী। অশ্রিনাবুচ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? অশ্রয়ণী যুক্ত উচুতু। উপমন্যুর কাছে একটি গ্রন্থ প্রতিভাসিত হোক, এই আশীর্বাদের উল্লেখিত গ্রন্থটি কি? বেদ। উপমন্য চরিত্রে অসাধারণ বৈশিষ্ট্য কি ছিল? অসাধারণ বৈশিষ্ট্য ছিল গুরু ভক্তি। তাহলে আজকে আমি তোমাদেরকে এই 28টি এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা করে দিলাম। আশা করছি তোমাদের এগুলো কাজে লাগবে। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। আজকের বিষয় এই পর্যন্তই। ধন্যবাদ।